রাগ একটি অগ্নিশিখা, যা শুধু নিজেকেই পুড়িয়ে ছাই করে দেয় না, আশেপাশের সবকিছুকেও ভস্ম করে দেয়। আজ আমরা এমন একটি গল্প নিয়ে হাজির হয়েছি যা শুধু একটি সিনেমা নয়, এটি জীবনের এক গভীর শিক্ষা। এটি একটি যুবকের গল্প যে রাগের আগুনে নিজের জীবন শেষ করে ফেলে আর তার পাশের সবাইকে টেনে নিয়ে যায় ধ্বংসের গহ্বরে। এটি বাচালা মল্লির গল্প, যে তার রাগের কারণে শেষ পর্যন্ত হারায় নিজেকেও। কিন্তু কিভাবে এই রাগের আগুন নেভালো মল্লি? কিভাবে সে বুঝতে পারলো যে ক্ষমাই সবচেয়ে বড় শক্তি? এই গল্পে আছে প্রেম, আছে প্রতিশোধ, আছে ক্ষমা, আর আছে জীবনের এক গভীর বার্তা। তাহলে চলুন ডুব দিই এই মর্মস্পর্শী গল্পে, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে জীবন ভাবনার এক দার্শনিক জগতে নিয়ে যাবে। সিনেমাটি শুরু হয় মল্লি নামের এক যুবককে নিয়ে, যে তার মায়ের সাথে একটি ছোট গ্রামে বাস করে। মল্লির বাবা কয়েক বছর আগে মারা গেছে। মল্লি সম্পর্কে বলতে গেলে সে খুবই রাগী স্বভাবের মানুষ। ছোট ছোট বিষয়ে এতটাই রেগে যায় যে সামনে যেই থাকুক না কেন তার উপরেই তার রাগ ছাড়ে। এমনকি রাগের মাথায় সে তার বন্ধুদের পর্যন্ত মারে। একদিন মল্লি যখন কাজে যাচ্ছিল, কিছু শিশু তার কাছে আসে। তারা দরিদ্র শিশুদের জন্য সাহায্য চায়, কিন্তু মল্লি তাদের 1 টাকাও দেয় না, বরং সেই শিশুদের দান বাক্সটি কেড়ে নিয়ে চলে যায়। এরপর মল্লি একটি কারখানায় যায়, যেখানে বস্তা তৈরি করা হয়। মল্লিও এই কারখানায় কাজ করে। সে দ্রুত কাজ শেষ করে এবং রাতে চুরি করা টাকায় প্রচুর মদ খায়। অতিরিক্ত মদ পানের কারণে যখন সে বাথরুমে যায়, তখন কিছু লোক তাকে ফাঁকা মনে করে তার টেবিলে বসে পড়ে। মল্লি এতে প্রচন্ড রেগে যায় এবং তাদের সাথে মারামারি শুরু করে, কিন্তু মদ্যপ অবস্থায় থাকায় সে তাদের আঘাত তেমন টের পায় না এবং সবাইকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যায়। বাইরে এসে যখন সে বাইক চালিয়ে বাড়ি ফিরতে চায়, তখন তার পা পিছলে যায় এবং সে রাস্তায় পড়ে যায়। সে আর উঠে দাঁড়াতে পারে না। এখন আপনি হয়তো ভাবছেন যে মল্লি শৈশব থেকেই হয়তো এমন ছিল, কিন্তু না বন্ধুরা, মল্লি কিন্তু পুরো গ্রামের টপার ছিল, যে মাদক তো দূর, সিগারেট পর্যন্ত খেত না। সে প্রতিটি পরীক্ষায় এত ভালো নম্বর পেত যে তার ছবি প্রতিবারই সংবাদপত্রে ছাপা হতো। কিন্তু তার জীবনে এমন একটি ঘটনা ঘটে যা সবকিছু বদলে দেয়। সেই ঘটনা জানতে হলে আমাদের প্রায় 20 বছর পিছনে যেতে হবে। 1985 সালে স্কুলে টপ করায় মল্লির ছবি সংবাদপত্রে ছাপা হয়, যার কারণে তার বাবা রাজেশ খুব খুশি হন। তিনি মল্লিককে একটি ফটো স্টুডিওতে নিয়ে যান এবং তার ছবি তুলেন, যাতে পরে সংবাদপত্রে তার ছবি ছাপা হলে সে একজন হিরোর মতো দেখায়। মল্লিককে তার বাবা খুবই ভালোবাসতেন। বাবাই ছিলেন তার জীবনের সবকিছু। কিন্তু সবকিছু বদলে যায় যখন মল্লি জানতে পারে যে তার বাবা আবার বিয়ে করেছেন। রাজেশের বাবা সম্পূর্ণভাবে রাজেশের দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে অস্বীকার করেন। তিনি রাজেশকে স্পষ্ট বলে দেন, যদি তুমি আমার ছেলের হতে চাও এবং আমার সম্পত্তির উত্তরাধিকারী হতে চাও, তাহলে তুমি দ্বিতীয় স্ত্রীকে বিদায় করে দাও। কিন্তু রাজেশের দ্বিতীয় স্ত্রী বলেন, যদি এই পরিবারে আমার কোনো সম্মান থাকে না, তাহলে আমার বেঁচে থাকার কোনো মানে নেই। এই কথা বলে তিনি কুড়িতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে বাঁচাতে রাজেশ তার প্রথম স্ত্রী অর্থাৎ মল্লির মাকে ছেড়ে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। সবকিছু দেখে মল্লি সম্পূর্ণ ভেঙে পড়ে। মল্লি ভাবে, আমার বাবা কিভাবে এমন কাজ করতে পারে? তিনি আমার মাকে ছেড়ে আরেকজন নারীর কাছে চলে গেলেন, আমার দিকেও তাকালেন না। তাই আজ থেকে আমিও আমার বাবার সাথে সব সম্পর্ক ছিন্ন করলাম। তিনি আমার কাছে মৃত। মল্লির বাড়িতে একটি ছোট মেয়ে থাকে, যার নাম রাজীব। সে মল্লিককে চাচা বলে ডাকে। আসলে সে মল্লির আসল চাচা নয়, কিন্তু সম্পর্কের কারণে তাকে চাচা বলে ডাকে। রাজীব মল্লিককে বোঝানোর চেষ্টা করে, এটা করো না, তোমার বাবা আবার ফিরে আসবে, এটা শুধু 1-2 দিনের ব্যাপার। কিন্তু মল্লি কোনো কিছু শুনতে রাজি ছিল না। বাবা চলে যাওয়ার পর থেকে মল্লি এমন সব কাজ করতে শুরু করেন যা সে স্বপ্নেও ভাবতে পারত না। মাদক নেওয়া, এমনকি স্কুলের শিক্ষকদের সাথে খারাপ আচরণ করা। এইসব কারণে একসময় তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এক মুহূর্তে একজন টপার ছাত্রের জীবন সম্পূর্ণ উল্টে যায়।
এই সব কিছু দেখে তার বাবা রাজেশের অনেক খারাপ লাগে। তিনি মল্লির কাছে অনেকবার ক্ষমা চেয়েছেন, বলেছেন, বাবা আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমি তোমার মাকে মেনে নিচ্ছি। কিন্তু এখন মল্লি তার বাবার দিকে ফিরেও তাকায় না। যখন কেউ মল্লিককে বলতো দেখো রাজেশের ছেলে, তখন মল্লি রেগে যেত। এইভাবে 10 বছর কেটে যায়, কিন্তু মল্লির অবস্থার কোনো উন্নতি হয় না, বরং আরো খারাপ হয়। সে শুধু তার মাকে ভালোবাসতো, কিন্তু মল্লি কখনো তার মায়ের সাথে ঠিকভাবে কথা বলতো না। যখনই সে রেগে যেত তার মাকেও গালি দিত। পুরো গ্রাম মল্লির এই আচরণে বিরক্ত হয়ে পড়েছিল। এর পরের দৃশ্যে দেখা যায় বিজেন্দ্র নামের একজন লোককে, যে পুরো গ্রামের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী। সব ছোট ব্যবসায়ীদেরকে জিম্মি করে সে একটি সিন্ডিকেট গড়ে তোলে। তাকে কমিশন না দিয়ে কেউ সেই এলাকায় পাট বিক্রি করতে পারতো না। যদি কেউ তাকে কমিশন না দিত তাহলে তার গুন্ডারা সেই ব্যবসায়ীদের পাট বিক্রি করতে দিত না। মোট কথা, বিজেন্দ্র একজন খুব খারাপ মানুষ। শুধুমাত্র যারা তাকে ভালো কমিশন দিত সেই ব্যবসায়ী বেশি পাট বিক্রি করার সুযোগ দিত। তাই সকল ছোট ব্যবসায়ী সবসময় তার সাথে ভালো সম্পর্ক রাখত। অন্যদিকে গ্রামে একটি মেলা আয়োজন করা হয়, যেখানে মেয়েরাও নাচে। এই সময় মল্লির বন্ধু শেখর মেয়েদের সাথে নাচার চেষ্টা করে, কিন্তু অন্যরা তাকে তাড়িয়ে দেয়, কারণ গ্রামের বাইরের লোকদের মেয়েদের সাথে নাচার অনুমতি ছিল না। এই ঘটনায় শেখর খুব রেগে যায়। সে সরাসরি গিয়ে মল্লিককে বলে যে এই লোকেরা তাকে নাচতে দেয়নি। মল্লির মাথা গরম হয়ে যায় এবং সে সবার সামনে মেয়েদের মঞ্চ থেকে নামিয়ে তার ট্রাক্টরে তুলে নেয়, যাতে তার বন্ধু সেই মেয়ের সাথে নাচতে পারে। যখন অন্য লোকেরা মল্লিককে থামানোর চেষ্টা করে তখন সে তাদের সাথে মারামারি শুরু করে। তারপর পুলিশও সেখানে পৌঁছায়। মল্লিক পুলিশ অফিসার, যার নাম আনন্দ, তাকে বলে যায় তারা তার বন্ধুকে নাচতে দেয়নি। যদি বাইরের লোকদের অনুমতি না থাকে তাহলে একটি বোর্ড লাগানো উচিত যেখানে লেখা থাকবে যে বাইরের লোকদের অনুমতি নেই। পুলিশ অফিসার মল্লিককে বলে যে এবারের মতো তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু যদি তোমাকে আবার মারামারি করতে দেখা যায় তাহলে সোজা জেলে ঢুকানো হবে। মল্লিক রেগে গিয়ে জিজ্ঞাসা করে, আমাকে হুমকি দিচ্ছ? আমি কি তোমাকে ভয় পাই? তুমি আমাকে জেলে ঢুকালেও আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু তার বন্ধুরা তাকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। পরের দৃশ্যে মল্লি রাজিমের বিয়েতে যোগ দেয়। সে রাজিম এবং তার মাকে তার পরিবার হিসাবে বিবেচনা করে এবং রাজিমের বিয়েতে সে খুব উপভোগ করে। সে অতিথিদের খাবারও পরিবেশন করে। এ সময় তার চোখে পড়ে কাবেরী নামের একটি মেয়ের উপর। মল্লি তাকে বলে প্লেটে খাবার দিতে হবে, প্লেট থেকে পানি না সরালে আমি খাবার দেবো কিভাবে? কিন্তু কাবেরী পানি সরাতে দেরি করে, তাই মল্লি রেগে গিয়ে তার খাবার কাবেরীর পাশে বসা মেয়ের প্লেটে দিয়ে চলে যায়। কাবেরী ভয় পেয়ে যায়, কারণ সে জানে মল্লি খুবই রাগী এবং অদ্ভুত মানুষ। পরের দিন মল্লি কলেজের বাইরের কাজ করার সময় কলেজের ভিতরে কাবেরীকে দেখে। সে বুঝে যে কাবেরী খুব ভয় পেয়েছে। মল্লি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, গতকাল আমি তোমাকে একটু বকেছি, তাই বলে তুমি এখনো ভয় পাচ্ছ? কাবেরী বলে, আমি ভয় পাইনি, কিন্তু আমার এখনই একটি পরীক্ষা আছে এবং আমি একদমই পড়িনি, তাই আমি ভয় পাচ্ছি যে আমি পরীক্ষায় ফেল করতে পারি। এটি শুনে মল্লি কলেজে একটি ছেলেকে ধরে আনে যে অনেক নকল নিয়ে এসেছিল এবং তাকে বলে যে এই মেয়েকেও কিছু নকল দাও। কাবেরী বলে, না না, আমি এটা চাই না, আমি ধরা পড়তে চাই না, আমি নিজেই উত্তর লিখবো। এরপর মল্লি সেখান থেকে চলে যায়। তারপর মল্লি দুপুরের কাজ শেষ করে তার টিফিন বক্স খুলে সেখানে তার মা তার জন্য সবজি রান্না করে দিয়েছে, কিন্তু মল্লি তা দেখে রেগে গিয়ে সবজিগুলো ফেলে দেয়। কাবেরী তার বন্ধুদের সাথে সেখানে উপস্থিত ছিল, তাই সে তার টিফিন মল্লিককে দেয় এবং বলে, তুমি আমার টিফিন খাও, এতে চিকেন আছে। মল্লি আনন্দের সাথে তার টিফিন খেতে শুরু করে এবং বলে, আমার মা প্রতিদিন সবজি রান্না করে দেয়, মনে হয় সে খাবার বাঁচাতে চায়, যাতে আমি সবজি দেখে খাওয়া বন্ধ করে দিই। কাবেরী বলে, কোনো মা তার সন্তানকে ক্ষুধার্ত রাখতে পারে না, তুমি ভুল বুঝছো, তোমার জন্য অনেক ভালোবাসে সবজি রান্না করেছে আর তুমি তা ফেলে দিয়েছ। যদি তুমি একবারও তার খাবারের প্রশংসা করতে তাহলে দেখতে তিনি কত খুশি হতেন। এই কথা মল্লির হৃদয় স্পর্শ করে, তাই কাজ শেষে বাড়ি ফিরে সে তার মাকে জিজ্ঞাসা করে, মা তুমি খেয়েছো কিনা? মা বলেন, আমি ক্ষুধার্ত নই, কিছু খাবার রেখে দিয়েছি যাতে তুমি রাতে এসে খেতে পারো। মল্লি বলে, মা আজ আমরা একসাথে তোমার রান্না করা সবজি খাবো। মল্লি তার মায়ের রান্নার খুব প্রশংসা করে, যার কারণে মল্লির মা খুব খুশি হন।
মল্লি ভাবতে থাকে, কাবেরী কি জাদু করেছে যে আমার রাগ একদম উদাও হয়ে গেছে। সে বুঝতে পারে যে তার মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন এসেছে। তাই সে সরাসরি কাবেরীর কাছে গিয়ে প্রপোজ করে, বলে, দেখো, আমি তোমাকে বিয়ে করতে চাই। কাবেরী ভাবতে থাকে কি উত্তর দেব, কারণ মেলায় যা ঘটেছে কাবেরী তা খুব ভালোভাবে দেখেছে মল্লি কেমন মানুষ। মল্লি বলে, দেখো, আমি জানি আমি তোমার যোগ্য নই, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি তুমি হ্যাঁ বলো তাহলে আমি মাদক সহ সব খারাপ জিনিস ছেড়ে দেব, শুধু তোমার জন্য। কাবেরী না বলতে ভয় পায়। সে ভাবে, আমি যদি না বলি তাহলে সে হয়তো সবার সামনে আমাকে মারধর করবে। তাই সে কোনো উত্তর না দিয়েই চলে যায়। এরপর থেকে মল্লি প্রতিদিন কাজে যাওয়ার সময় কাবেরীর সামনে দিয়ে যায় এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, শুধু এটা জানার জন্য যে সে হ্যাঁ বলবে নাকি না। কিন্তু কাবেরী তাকে কোনো উত্তর দেয় না, কারণ পরীক্ষা শেষ হয়ে গেলে সে উচ্চশিক্ষার জন্য শহরে চলে যাবে। তাই সে শুধু কয়েকদিন মল্লিকে এড়িয়ে চলার চেষ্টা করে। এরপর কাবেরী কলেজে একটি অনুষ্ঠান হয় যেখানে মল্লিও অংশ নেয়। কাবেরী মল্লিককে দেখে ভয়ে ক্লাসরুমের দিকে দৌড়ায়, কারণ সেই সময় মল্লি খুব মদ্যপ অবস্থায় ছিল। মল্লিও তার পিছনে। এই সময় কাবেরী পোশাক পেছন থেকে ছিঁড়ে যায়। সে ভাবে এটা নিশ্চয়ই মল্লি টান দিয়ে এটা করেছে, তাই সে মল্লিককে একটি চড় মারে। কিন্তু বন্ধুরা, আসলে পোশাকটি পেরেকের সাথে বেঁধে গিয়ে ছিঁড়ে গিয়েছিল। রাগী মানুষ হওয়া সত্ত্বেও কাবেরীর চড় খেয়েও মল্লি তার সাথে কিছু বলে না, বরং সে নিজেই সুতো দিয়ে কাবেরীর পোশাক সেলাই করে দেয় এবং বলে, এবার থেকে সাবধান থাকবে। মল্লি চলে যাওয়ার পর কাবেরী ভাবতে থাকে, আমি মল্লিককে যতটা ভুল বুঝেছি সে আসলেই ততটা খারাপ মানুষ নাকি নয়। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে মল্লিককে পরীক্ষা করবে। সে জানতে চায় মল্লিক কি সত্যিই তাকে ভালোবাসে নাকি শুধু তার সুযোগ নিতে চায়। তাই সে মল্লির সাথে দেখা করে এবং বলে, তুমি কি আমাকে ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে তুমি কি আমার কথা মতো সব করবে? মল্লি বলে, হ্যাঁ। কাবেরী বলে, আমি একটি ছেলেকে ভালোবাসি, আমরা দুজন শহরে পালিয়ে যাব, কিন্তু সেই ছেলে তার বাবার ভয়ে বাড়ি থেকে পালাতে পারছে না। তাই তুমি আমার জন্য সেই ছেলেকে বাড়ি থেকে নিয়ে এসে স্টেশনে পৌঁছে দেবে, আর আমরা দুজন শহরে পালিয়ে যাব। এই কথা শুনে মল্লির মাথা ঘুরে যায়। সে ভাবে, আমি তো কাবেরীকে বিয়ে করতে চাই, কিন্তু সে আমার সাহায্য চাইছে আরেক ছেলের সাথে পালিয়ে যেতে। কিন্তু তবুও মল্লি তার রাগ সামনে রেখে রাতে সেই ছেলের বাড়িতে যায়। সে তাকে লুকিয়ে স্টেশনে নিয়ে আসে, যেখানে কাবেরী ছেলেটির জন্য অপেক্ষা করছিল। কাবেরী সেই ছেলেকে দেখে খুব খুশি হয়। দুজনকে অন্তরঙ্গ ভাবে কথা বলতে দেখে মল্লির খারাপ লাগে, কিন্তু তবুও সে ছেলেটিকে ট্রেনে বসিয়ে দেয়। সে ছেলেটাকে বলে, যদি কখনো তুমি তাকে কাঁদাও তাহলে আমি তোকে মেরে ফেলবো, তাকে সবসময় খুশি রাখবে। আর যদি কখনো টাকার প্রয়োজন হয় আমাকে জানিও, আমি পাঠিয়ে দেব। এই কথা বলে মল্লি স্টেশন ছেড়ে চলে যায়। সে ভাবে কাবেরী ট্রেনে উঠে চলে যাবে, কিন্তু যখন সে পিছনে ফিরে তাকায় তখন দেখে কাবেরী সেখানে দাঁড়িয়ে হাসছে। মল্লি বুঝতে পারে যে এটা তার ভালোবাসা পরীক্ষা করার জন্য একটি পরীক্ষা ছিল, যেখানে মল্লি পাশ করেছে। মল্লির খুশির কোনো সীমা থাকে না, কারণ কাবেরী মল্লিককে বিয়ে করতে রাজি হয়েছে। কিন্তু এখনো একটি বাধা বাকি, আর তা হলো কাবেরীর বাবা। তাকে রাজি করাতে হবে। যদি তিনি রাজি হন তাহলে দুজনের বিয়ে নিশ্চিত। কিন্তু মল্লি জানতো না যে কাবেরীর বাবা কে। বন্ধুরা, আপনিও যদি জানেন তাহলে আপনিও অবাক হবেন। এরপর মল্লি জ্যোতি নামের একজন পতিতার সাথে দেখা করতে যায়, যার সাথে সে আগে সময় কাটাতো। সে জ্যোতিকে বলে, দেখো, এখন থেকে আমি আর তোমার কাছে আসবো না, কারণ আমি একটি ভালো মেয়ে পেয়েছি। আমি তাকে প্রতারণা করতে পারবো না। জ্যোতি এই কথা শুনে খুব খুশি হয় এবং বলে, বাহ, এটা খুব ভালো কথা, তুমি আমাকে বিয়েতে নিমন্ত্রণ করবে। কিন্তু তখনই কিছু পুলিশ সেখানে আসে এবং জ্যোতির সাথে খারাপ আচরণ করতে চায়। মল্লি তা দেখে সেই পুলিশদের মারধর করতে শুরু করে। তখন সেখানে আগে সেই পুলিশ অফিসার যার সাথে মল্লির গ্রামের মেলায় ঝামেলা হয়েছিল, সে বলে, এইবার আমি কোনো কথা শুনবো না। আমি আগেই সতর্ক করেছিলাম যে যদি তুমি আবার মারামারি করো তাহলে তোমাকে জেলে ঢুকাবো, তাই এখন জেলে যাও। পুলিশ অফিসার আনন্দ মল্লিককে জেলে ঢুকায় এবং তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে। যখন রাজেশ এই খবর জানতে পারে তখন সে দ্রুত থানায় ছুটে যায়। সে পুলিশকে অনুরোধ করে, দয়া করে
আমার ছেলেকে ক্ষমা করুন, এখন থেকে সে আর এমন কিছু করবে না। যদি আপনি এফআইআর দায়ের করেন তাহলে তার জীবন নষ্ট হয়ে যাবে। রাজেশ সেই অফিসারের পা ধরে পুলিশ অফিসার মল্লিককে ক্ষমা করে দেয় এবং বলে, তোমার বাবা অনুরোধ করেছেন তাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু যদি তুমি আবার কোনো পুলিশ অফিসারের গায়ে হাত তুলো তাহলে দেখো কি হয়। এই কথা শুনে মল্লি রেগে যায় এবং বলে, যার তার বাবা এসে তোমার পায়ে পড়বে আর তুমি তাকে ছেড়ে দেবে? আমার কোনো বাবা নেই। আমার বাবা 18ই জানুয়ারি 1955 সালেই মারা গেছেন। আমাকে আবার জেলে ঢুকাও, আমি কোনো জামিন চাই না। এই কথা শুনে রাজেশের খুব খারাপ লাগে এবং পুলিশ স্টেশনে কেঁদে ফেলে। রাজেশের বন্ধু তাকে বলে, সব ঠিক হয়ে যাবে, টেনশন নিও না। মল্লির রাগ তো একটুই বেশি, তুমি তো তার কাছে অনেকবার ক্ষমা চেয়েছো। কিন্তু এই ঘটনা রাজেশের হৃদয়ে গভীরভাবে আঘাত করে এবং সে হার্ট অ্যাটাকের শিকার হয়ে মারা যায়। তার মৃতদেহ মল্লিকদের বাড়িতে আনা হয়। পুলিশ অফিসার আনন্দ মল্লিককে ছেড়ে দেয় এবং তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে, যাতে সে অন্তত তার বাবাকে শেষবারের মতো দেখতে পারে এবং তার চিতায় আগুন দিতে পারে। কিন্তু মল্লিক বাড়িতে পৌঁছানোর পর সে তার বাবার মৃতদেহের দিকে ফিরেও তাকায় না। যেখানে সবাই কাঁদছে সেখানে মল্লিক চেয়ারে আরাম করে শুয়ে থাকে, যেন কিছুই ঘটেনি। সে রাজেশের মুখও দেখতে চায় না। লোকেরা তাকে বলে, অন্তত তোমার বাবাকে চিতায় আগুন দাও। মল্লি বলে, তোমরা কেন বকবক করছো? আমি কি রাস্তার সকল লোকদের ঠিকা নিয়েছি? যারাই মারা যাবে তাদেরকেই আমার আগুন দিতে হবে? এটা দেখে সবার খুব খারাপ লাগে। তারা বলা বলি করতে থাকে যে কিভাবে কোনো ছেলে তার বাবাকে এতটা ঘৃণা করতে পারে যে মারা যাওয়ার পরেও দাফন করতে চায় না। বন্ধুরা, এরপর আমাদের 2005 সালের সিন দেখানো হয়। আমরা সেই দৃশ্যে ফিরে যাই যেখানে মল্লি মদ্যপ অবস্থায় বাইক থেকে পড়ে গিয়েছিল এবং উঠতে পারতেছিল না। আর সেই দিন সেখানে শিবম নামে আরেক ছেলে হাজির হয়, যে রাজেশের দ্বিতীয় স্ত্রী ছেলে। শিবম মল্লিককে খুব ঘৃণা করত, তাই সে মল্লির পেটে ছুরি দিয়ে কয়েকবার আঘাত করে। যখন সে ভাবে যে মল্লি মারা গেছে তখন সে সেখান থেকে চলে যায়। শিবম বিজেন্দ্র মানে সেই পাট ব্যবসায়ী, তার জন্য কাজ করত। বিজেন্দ্র মল্লিককে ঘৃণা করত। আসলে বিজেন্দ্রই শিবমকে উস্কানি দিয়েছিল এবং তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তুমি মল্লিককে মেরে ফেলো, থানা পুলিশ যা আছে সব আমি দেখব। শিবম মল্লিককে প্রচন্ড ঘৃণা করত, কারণ মল্লিক তাকে কখনো তার ছোট ভাই হিসেবে মানত না। উপরন্তু যখন রাজেশের শেষকৃত্য হচ্ছিল তখন রাজেশের দ্বিতীয় স্ত্রী এবং শিবম রাজেশের মুখ শেষবারের মতো দেখতে এসেছিল, কিন্তু মল্লিক সবার সামনে শিবমের মাকে খুব অপমান করেছিল এবং তাকে রাজেশের মুখ দেখতেও দেয়নি। মল্লিক বলেছিল, তোমার মতো ইতর মহিলা আমার বাড়িতে আসতে পারবে না। যদি তুমি রাজেশের মুখ দেখতে চাও তাহলে আমি তার দেহ রাস্তায় ফেলে দেব। বেচারি মহিলা এটি মেনে নিতে পারেন না, তাই সে শিবমের সাথে কাঁদতে কাঁদতে সেদিন চলে যায়। কিন্তু শিবম এই সব কিছুর জন্য মনে মনে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। তাই সে রাতে সে যখন সুযোগ পেয়েছিল তখন সে রাগের মাথায় মল্লিককে ছুরি মারে। কিন্তু ভাগ্যক্রমে আনন্দ এবং অন্যান্য পুলিশ অফিসাররা ঠিক সেই সময় সেখানে পৌঁছে যায় এবং মল্লিককে হাসপাতালে ভর্তি করে। অপারেশনের পর মল্লিক বিপদমুক্ত হয়। এরপর আমরা আবারও 1985 সালের দৃশ্যে ফিরে যাই, যখন মল্লি এবং কাবেরী সম্পর্ক শুরু হয়েছিল। মল্লির কাছে কাবেরীকে একটি ভালো জীবন দেওয়ার মতো যথেষ্ট টাকাও ছিল না, কিন্তু মল্লির একটি স্বপ্ন ছিল যে সে একদিন বড় ব্যবসায়ী হবে। তাই মল্লি বিভিন্ন লোকের কাছ থেকে ঋণ নিয়ে পাটের বস্তার ব্যবসা শুরু করে এবং সেই সব ছোট ব্যবসায়ীদের সাথে কাজ করা শুরু করে, যাদের কাছ থেকে বিজেন্দ্র কমিশন খেত। আর এই কারণে বিজেন্দ্র মল্লিককে ঘৃণা করতে শুরু করে। মল্লির দোকান উদ্বোধনের দিন বিজেন্দ্রের গুন্ডারা দোকানে ঢুকে মল্লিককে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু মল্লিক তাদের সবাইকে প্রচন্ড মার দেয়। এরপর মল্লির দোকান চালু হয়, যেখান থেকে পাটের বস্তা তৈরি করে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। দোকানের নামও কাবেরীর নামে রাখা হয়। কাবেরী খুব খুশি হয়, কারণ মল্লিক সম্পূর্ণভাবে বদলে গেছে। সে কাবেরীর জন্য সব মাদক এবং খারাপ কাজ ছেড়ে দিয়েছে। কিন্তু মল্লিক উন্নতি বিজেন্দ্রের চোখে সহ্য হচ্ছিল না। তাই যখন একদিন মল্লির দোকান বন্ধ ছিল এবং সেখানে কেউ ছিল না, তখন বিজেন্দ্র দোকানের ভিতরে আগুন লাগিয়ে দেয়, যার ফলে লাখ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। মল্লি হতবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে এই কাজ নিশ্চয়ই বিজেন্দ্রই করেছে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না, কারণ কেউ তাকে আগুন লাগাতে দেখেনি। তারপরেও মল্লি বিজেন্দ্রকে হুমকি দেয়, বলে, তুমি ভেবো না যে তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগাবে আর আমি চুপচাপ দেখে যাব।
আমিও তোমার ব্যবসার 12টা বাজিয়ে দেব, মনে রেখো। এদিকে একদিন রাতে আনন্দ কাবেরীকে বলে, মা, আমি তোমার জন্য একটি ভালো ছেলে খুঁজে পেয়েছি। কথা শুনে কাবেরী ভয় পায় এবং তার বাবাকে বলে, আমি একজনকে পছন্দ করি, তার নাম মুরলী। এই কথা শুনে আনন্দ প্রচন্ড কষ্ট পায়। সে ভাবে, এটা হতে পারে না, আমি একজন পুলিশ অফিসার আর আমার মেয়ে কিনা একজন গুন্ডাকে ভালোবাসে। কিন্তু তবুও সে কাবেরীর জন্য বলে, ঠিক আছে, কাল মুরলীকে তার পরিবার নিয়ে বাড়িতে আসতে বলো। পরের দিন মুরলী কাবেরীর বাড়িতে আসে। সেখানে সে আনন্দকে দেখে অবাক হয়, কারণ আগে সে জানতো না যে সে কাবেরীর বাবা। কাবেরীর বাবা বলে, আমি বিয়েতে রাজি আছি, কিন্তু আমার একটি শর্ত আছে। মল্লিককে বিয়ের কার্ডে লিখতে হবে যে সে রাজেশের ছেলে, যাতে আমি আমার আত্মীয়দের বলতে পারি যে আমার মেয়ে কার পরিবারে বিয়ে করেছে। এই কথা শুনে মল্লি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে চিৎকার করে বলে, আমি জানতাম তুমি আমাকে অপমান করার জন্য এখানে ডেকেছ। আমার কোনো বাবা নেই, তাই আমি কারো নাম লিখবো না। তুমি কাবেরীকে বড় করে বিয়ের যোগ্য করেছো, এখন তোমার কাজ শেষ, এখন সে আমার। সে কাবেরীকে বলে, চলো আমার সাথে, আমরা মন্দিরে বিয়ে করব। কিন্তু কাবেরীও একজন মেয়ে, সে চায়নি তার বাবার কোনো অপমান হোক, তাই সে মল্লিককে প্রত্যাখ্যান করে এবং রেগে সেখান থেকে চলে যায়। এরপর মল্লি আবার সেই সব ভুলভাল কাজ করা শুরু করে যা সে কাবেরীর জন্য ছেড়ে দিয়েছিল। এই ভুল কাজের কারণে মল্লির ব্যবসা যাও টুকটাক ছিল তাতেও লাল বাতি জ্বলতে থাকে। মল্লি মনের মধ্যে জিদ ধরে ভাবতে থাকে, আমি কাবেরীকে পাওয়ার জন্য এত কিছু করেছিলাম, আর সে কিনা আমাকে ছেড়ে চলে গেল। চলে যাক কাবেরী, তার গোষ্ঠী গেলাই। এদিকে কাবেরীও মল্লির এই একগুঁয়েমি আচরণে ভীষণ কষ্ট পায়। একদিন তার বাবা তাকে বলে, আমি তোমার জন্য একটি ভালো ছেলে খুঁজে দেব। আমি জানি মল্লি কেমন মানুষ, সে তোমাকে কখনোই খুশি রাখতে পারবে না। এরপর তার বাবা তার সম্মতি ছাড়াই তার বিয়ে ঠিক করে। কাবেরী তার বিয়ের কার্ড নিয়ে মল্লির কাছে আসে এবং বলে, আমার বিয়ে আগামীকাল, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি তোমার রাগ কমিয়ে শান্ত হও এবং আমার বাবার সাথে একবার ভালোভাবে ভদ্র হয়ে কথা বলো। আমি নিশ্চিত বাবা আমাদের বিয়েতে রাজি হবে। আর যদি তুমি তোমার রাগ আর জিদ ধরেই থাকো এবং আগামীকাল না আসো, তাহলে তুমি আমাকে আর কখনো দেখতে পাবে না, এটা আমার প্রতিজ্ঞা। এই কথা বলে কাবেরী কাঁদতে কাঁদতে চলে যায়। এদিকে বিয়ের দিন এসে যায়, কিন্তু মল্লি অতিরিক্ত মদ্যপ অবস্থায় বিয়েতে আসে এবং কাবেরীর সাথে দেখা করে না। তার বন্ধুরা তাকে কাবেরীর সাথে দেখা করতে বলে, কিন্তু মল্লি তার জিদ ধরে থাকে। সে ভাবে, কাবেরী যদি আমাকে ছাড়া থাকতে পারে তাহলে আমিও পারব। এদিকে কাবেরী মনে করে যে মল্লি আসেনি, তাই সে বিয়ের কয়েক মিনিট আগে নিজেকে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। সে মল্লিককে প্রতিজ্ঞা দিয়েছিল, যদি সে না আসে তাহলে সে তাকে আর কখনো দেখতে পাবে না। আনন্দ হতবাক হয়ে যায়, তার সব শেষ হয়ে গেছে। আর মল্লিও ভীষণ অনুশোচনায় দগ্ধ হয়। কিন্তু এখন অনুশোচনা করে কি লাভ? কাবেরীর সাথে যা ঘটেছে তা সত্যি খুব খারাপ। রাগ একটি খুব খারাপ জিনিস। আমরা রাগের মধ্যে যা করি তখন তা বুঝতে পারি, কিন্তু যখন রাগ কমে যায় তখন আমরা বুঝতে পারি যে আমরা কত বড় ভুল করেছি। কিন্তু কখনো কখনো এমন কিছু ভুল হয় যা আমরা শুধরানোর সুযোগ আর পাই না, যেমনটা মল্লির সাথে ঘটেছে। কাবেরী শুধু মল্লির রাগের কারণে তার জীবন হারিয়েছে। একইভাবে মল্লির বাবা তাকে ক্ষমা করার জন্য অনেকবার মল্লিককে বলেছিল। মল্লির মাও স্বামীর দ্বিতীয় বিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মল্লির তার রাগে অন্ধ হয়ে গিয়েছিল। যদি সে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারত তাহলে হয়তো আজকে রাজেশ বা কাবেরীর কারোই মৃত্যু হতো না। এরপর আমাদের আবার সেই 2005 সালের দৃশ্য নিয়ে যাওয়া হয়। ছুরিকাঘাতে মল্লি মারা না গেলেও প্রচন্ড ভাবে আহত হয়। জ্ঞান ফিরে মল্লি প্রচন্ড রেগে যায়। সে তার মাকে বলে যে শিবম আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, তাই আমিও তাকে মেরে ফেলবো। কিন্তু তখন তার মা বলে, বাবা, শিবম কিছুই করেনি। যদি তুমি তার জায়গায় থাকতে তাহলে তুমিও একই কাজ করতে, কারণ যদি কোনো অপরাধ কেউ করে থাকে তাহলে সেটা তোমার বাবা করেছে, আর তুমি সেই শাস্তি নিরপরাধ শিবম এবং তার মাকে দিয়েছো। তোমার এই একগুঁয়ে রাগের কারণে তুমি সবকিছু নষ্ট করে দিয়েছো। তোমার জিদ ছেড়ে দাও, যা হবার হয়েছে, ক্ষমা করে দাও। ঈশ্বর তাদের ভালোবাসেন যারা ক্ষমা করে। এরপর আজ মল্লি বুঝতে পারছে যে তার মা একদম ঠিক কথাই বলেছে। সে বুঝতে পারে যে তার জীবনে অতিরিক্ত রাগের কারণে এই সব কিছু হয়েছে।
তাই সে প্রথমে শিবমের কাছে যায় এবং তাকে প্রথমবারের মতো তার ছোট ভাই বলে ডাকে। এতে শিবমের চোখেও জল আসে, কারণ সে মল্লির ভালোবাসা চেয়েছিল, যা মল্লি তাকে কখনো দেয়নি। এরপর মল্লি আনন্দের কাছে যায় এবং বলে, যদিও আমি ক্ষমার যোগ্য নই, তবুও আমি ক্ষমা চাই। আমার রাগ এবং জিদের কারণে কাবেরী তার জীবন হারিয়েছে। আনন্দ বলে, আমিও কাবেরীর মৃত্যুর জন্য তোমার মতোই দায়ী। সে সবসময় চেয়েছিল যে আমি তাকে খুশি রাখব, কিন্তু আমি তার কথা শুনিনি। মল্লির খুব দুঃখ পায় এবং সেই মন্দিরে যায় যেখানে সে কাবেরীকে বিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল। মল্লি ভাবে, যদি আমি আমার বাবাকে ক্ষমা করতাম এবং তাকে মেনে নিতাম, তাহলে তার জীবন কত সুখী হতে পারত। তাহলে হয়তো আজ সে কাবেরী এবং তার পরিবারের সাথে একসাথে সুখে থাকতে পারত। কিন্তু এখন সব শেষ। এই ভাবনার মধ্যেই মল্লি শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং সে মন্দিরেই ভিতরেই মারা যায়। এই আবেগঘন দৃশ্যের সাথে সিনেমাটিও শেষ হয়। বন্ধুরা, এই ছিল বাচালা মল্লির গল্প, যা শুধু একটি সিনেমা নয়, এটি জীবনের এক গভীর প্রতিচ্ছবি। রাগ, ক্ষমা, ভালোবাসা আর প্রতিশোধের এই জালে ছড়িয়ে পড়া মল্লির গল্প আমাদের শেখায় যে রাগ শুধু নিজেকে নয়, আশেপাশের সবাইকে ধ্বংস করে দেয়, কিন্তু ক্ষমা, ভালোবাসা আর পরিবারের বন্ধনই পারে সবকিছু ঠিক করে দিতে। মল্লির জীবনের এই ট্র্যাজেডি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান এবং রাগের আগুনে পুরো সবকিছু শেষ করার আগে আমাদের একবার গভীরভাবে ভাবা উচিত। এই গল্পটি কি আপনাকে নাড়া দিয়েছে? তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। আর এমনই মর্মস্পর্শী গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং বেল আইকনে টিপে নোটিফিকেশন চালু করুন। ধন্যবাদ।